আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং মোটামুটি ধারণা করা যায় জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এর দিকেই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখার ট্রাই করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পার্টের এমসিকিউ অংশগুলা কোন কোন টপিক থেকে করা হচ্ছে, এবং এই ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারবা যে কোন টপিকগুলো তোমাদের আসলে পড়া উচিত। কারণ আজকের ভিডিওটা একটা টপিক অ্যানালাইসিসের ভিডিও। আমি তোমাদের সুন্দর করে অ্যানালাইসিস করে দিব প্রত্যেকটা অংশের প্রত্যেকটা প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসছে। তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই, তারপরে বিস্তারিত আলোচনা করা যাবে। তো আজকের এই ভিডিওটা দেখলে তোমরা একটা আলাদা ধারণাও পাবা যে তোমাদের আসলে কীভাবে টপিকগুলো পড়া উচিত এবং অ্যানালাইসিসগুলো কীভাবে করা উচিত এবং ইফেক্টিভ আসলে অ্যানালাইসিস কীভাবে করা যায়। তো আজকের এই প্রশ্নটা দেখো 2023-24 সালের একটা প্রশ্ন, অর্থাৎ রিসেন্ট যে ভর্তি পরীক্ষাটা তোমাদের হয়ে গেছে এই ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং 3 নম্বর সেটের একটা প্রশ্ন। আমি এই প্রশ্নটাও তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে ওই প্রশ্নটাও দেখে নিতে পারো। তো তোমরা সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা অংশ থাকে, তার মধ্যে একটা হচ্ছে এমসিকিউ অংশ। এই এমসিকিউ অংশে তোমাদের 60 মার্কস বা হচ্ছে 60টা প্রশ্ন দেয়া থাকে। 60টা প্রশ্ন সুন্দর করে ডিস্ট্রিবিউট করা আছে, বাংলা অংশ থেকে 15টা, ইংরেজি অংশ থেকে 15টা এবং জিকে অংশ থেকে 30টা, এই টোটাল 60টা প্রশ্ন। আর নর্মালি একটা বিষয় যদি তোমরা দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা মানে মোটামুটি বাংলার প্রশ্নের 15টার ওই রকম 13-14টা টপিক থেকে করা হয়েছে, ইংরেজির 12-13টা টপিক থেকে করা হয়েছে, জিকের ক্ষেত্রেও সেম আলাদা আলাদা টপিক বা আলাদা আলাদা জোন ভিত্তিক প্রশ্ন করা হয়েছে। তো সবগুলো বিষয় তোমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পাবা। তোমরা যেহেতু এই বছর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, এই বিষয়গুলো নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তাইলে তোমাদের পড়াশোনাটা গোছালো মানে হবে। আর কোন জিনিসগুলোতে ভালো মানে যেগুলা থেকে বারবার প্রশ্ন আসে ওইগুলাতেই তো ভালো মনোযোগ দিতে হয় বা ওইগুলাকে একটু গুরুত্ব সহকারে পড়তে হয়, এই বিষয়গুলো তোমরা আসলে বুঝতে পারবা। আর টপিক অ্যানালাইসিসটা মেইনলি এই কারণগুলাই মানে এইগুলার জন্যই করা হয় যে যাতে করে তোমাদের পড়াশোনাটা ইফেক্টিভ পড়াশোনা হয়। ঠিক আছে, তো আমরা একটু যদি দেখার ট্রাই করি যে 2023-24 অর্থাৎ লাস্ট অ্যাডমিশন টেস্টের প্রশ্নের বাংলা অংশটা কোন কোন টপিক থেকে করা হয়েছে। তো প্রথমে যে 1 নম্বর প্রশ্নটা ছিল আমি একদম নাম্বার ধরে ধরে তোমাদেরকে দেখাবো, যাতে করে তোমরা যদি পরবর্তীতে প্রশ্ন বের করো এই যে 3 নম্বর সাইডের আমি যেটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নিয়ে দেখবা, তাইলে তোমরা বুঝতে পারবা অ্যাকচুয়ালি যে এগুলা ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, তো প্রথমে দেখো বাংলার যে 15টা প্রশ্ন, প্রথম প্রশ্নটা করা হয়েছে হচ্ছে ধ্বনি পরিবর্তন থেকে, অর্থাৎ 1 নম্বর প্রশ্নটা তোমাদের ধ্বনি পরিবর্তন থেকে করা হয়েছে। তাইলে এই যে ধ্বনি পরিবর্তন টপিকটা এটা কিন্তু আসলে যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর এই যে ধ্বনি পরিবর্তন এটা দ্বারা তুমি কি বুঝলা যে ব্যাকরণ থেকে প্রশ্ন করা হচ্ছে, তার মানে তুমি যখন পড়বা তখন এই জায়গাতে লিখে রাখতে পারো যে ব্যাকরণ থেকেও বেশ ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়। অনেকে তোমরা ভাবো যে ফার্স্ট পার্ট কেন্দ্রিক হচ্ছে তোমাদের মানে প্রিপারেশন সব বোর্ড বই থেকে আসে, বিষয়টা ওই রকম না। বোর্ড বই থেকে বেশি প্রশ্ন হয়, বাট এক্সট্রা বিষয়গুলো থেকেও মোটামুটি প্রশ্ন করা হয়, তোমরা অ্যানালাইসিসটা দেখলে সুন্দর করে বুঝতে পারবা। এখন 2 নম্বর প্রশ্নটা দেখো কি, দেখো ভাষার শব্দ নির্ণয়, অর্থাৎ এমন একটা এইখানে প্রশ্ন ছিল যে এই শব্দটা কোন জায়গা থেকে আসছে। যেমন তোমরা এই যে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সময় পড়বা যে চাবি আসলে কোন শব্দ, পর্তুগিজ শব্দ, ফার্সি শব্দ নাকি অন্য বাংলা শব্দ, এই ধরনের বিষয়গুলো আসবে। বা ধরো এরকম বলা হয় যে কোনটি তৎসম, কোনটি তদ্ভব, এই জিনিসগুলো কিন্তু তোমরা যখন ব্যাকরণ পাঠটা পড়বা ভাষা অংশ তখন এই বিষয়গুলো জানতে পারবা। তার মানে এটাকেও আমরা ওই ব্যাকরণের মধ্যেই ফেলায় দিতে পারি। ঠিক আছে, আমি যে টপিকগুলো দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। তারপরের বিষয়টা কি দেখো, উপসর্গ থেকে প্রশ্ন করা হয়েছে। এই উপসর্গ আবার ব্যাকরণের একটা অংশ। ঠিক আছে, তো উপসর্গ থেকে বেসিক্যালি যে প্রশ্নগুলো করা হয় যে একটা উপসর্গ দিয়ে বলা হয় যে এইটা কি অর্থে প্রকাশিত হয়। তো নর্মালি ব্যাকরণ যখন আমরা পড়াই বা আমাদের ব্যাচে স্টুডেন্টরে পড়াই বা তুমি যেখানেই পড়ো না কেন এই জিনিসগুলো তুমি বুঝতে পারবা। ঠিক আছে, আপাতত দেখো ধীরে ধীরে সব কিছু জানতে পারবা। তারপরে কি দেখো পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দটা আমরা হচ্ছে বাংলার বিরোচন অংশ বা মুখস্থ অংশের মধ্যে ফালায় দিতে পারি, যে মুখস্থ অংশ থেকেও তোমাদের প্রশ্ন করা হয়। যেমন পারিভাষিকের সাথে আরও আছে, যেমন তোমাদের শব্দার্থ আছে, সমার্থক শব্দ আছে, এক কথায় প্রকাশ আছে, বাগধারা আছে, ট্রান্সলেশন আছে, প্রভাবস আছে, এই যে জিনিসগুলো আছে এইগুলা কিন্তু তোমাদের মুখস্থ অংশ বা বিরোচন অংশের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এইভাবে যখন তুমি অ্যানালাইসিস করবা তাইলে স্পেসিফিক জায়গাগুলো তুমি ধরতে পারবা। ঠিক আছে,
তারপরেরটা কি দেখো, শুদ্ধ বানান। এই শুদ্ধ বানান তুমি ব্যাকরণের মধ্যেই ফেলায় দিতে পারো, কারণ নত্যবিধান সত্যবিধান যখন তুমি পড়বা তখন বেসিক্যালি এই শুদ্ধ বানান জিনিসটা ওই জায়গা থেকে কিছু একটা আইডিয়া পাবা। পাশাপাশি বিগত সালে শুদ্ধ বানানের কিছু প্রশ্ন আছে, ওইগুলা দেখলে এই শুদ্ধ বানান অংশগুলা তুমি মোটামুটি জানতে পারবা। একটা ইন্টারেস্টিং বিষয় তুমি খেয়াল করবা যে যখন আসলে এই যে আমি 2023-24 প্রশ্নগুলো সলভ করতেছি, আবার যখন 22-23-এর করাবো, 21-22-এর করাবো, তারও আগের যখন করাবো, তখন দেখবা কিছু কিছু একদম প্রত্যেকবার কিছু কিছু টপিক থেকে প্রশ্ন আসতেছে। তার মধ্যে এই যে শুদ্ধ বানান এই টপিকটা একটা, ঠিক আছে। তো এইরকম কিছু কমন টপিক পাবা। ওই কমন টপিকগুলোর উপর বেস করে যখন তুমি পড়বা, তখন দেখবা তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা তখনও ওই মানে প্রশ্নগুলা তুমি ওই টপিকগুলো থেকে সুন্দরভাবে হুবহু কমন পেয়ে যাচ্ছ। তো এইভাবে ধারাবাহিকভাবে তোমরা ভিডিওগুলো দেখলে তাইলে সুন্দরভাবে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা, ঠিক আছে। আর আমি অ্যানালাইসিস করার সময় যতটা তোমাদের টিপস দেওয়া যায় দেওয়ার ট্রাই করব। তারপরে দেখো তোমাদের 6 নম্বর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কোন জায়গা থেকে করা হয়েছে, যে কোন রচনার উদ্ধৃতি, এটা হচ্ছে বাংলা প্রথম পত্র এইচএসসি। ওই যে বললাম যে বোর্ড বই বেস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে, হ্যাঁ বোর্ড বই বেসও অনেক প্রশ্ন হয়ে থাকে। তার মধ্যে এই যে এই ধরনের একটা, যে ধরো তোমাদের এরকম করে বলে দেওয়া আছে যে যে কোনো একটা ধরো তোমাদের গদ্য বা যে কোনো একটা পদ্য যে কোনো জায়গা থেকে 2-1 লাইন করে তুলে দিয়ে বলতে পারে এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, তখন তোমার ওই গদ্য বা পদ্যটাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো 6 নম্বর প্রশ্নটা ওই টাইপের একটা প্রশ্ন ছিল। 7 নম্বর প্রশ্নটা কি দেখো, ধনাত্মক ব্যঞ্জন। ধনাত্মক ব্যঞ্জন বলতে কি বোঝানো হয়, যে এইটা আসলে এই যে ধরো ব্যাকরণ যখন তোমরা পড়বা তখন এই ধনাত্মক ব্যঞ্জনগুলা তোমরা বুঝতে পারবা, যেমন হচ্ছে পাখির আওয়াজ, তারপরে মড়মড়, কড়কড়, এই ধরনের শব্দগুলা, ঠিক আছে। তো ব্যাকরণ যখন পড়বা তখন ওই জায়গা থেকে বুঝতে পারবা। তার মানে কি দেখো 7 নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের ব্যাকরণ থেকে করা হয়েছে, ব্যাকরণ অংশ থেকে এই প্রশ্নটা তোমাদের করা হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু দেখো ধীরে ধীরে তোমরা আসলে বিষয়গুলো বুঝতে পারতেছো। 8 নম্বর প্রশ্নটা যদি তোমরা একটু দেখো, এইখানে কি বলা আছে, শব্দার্থ কোন জায়গা থেকে, বাংলা প্রথম পত্র এইচএসসি বোর্ড বই থেকে। তার মানে তোমরা অনেক সময় দেখবা যে অনেকে শব্দার্থ পড়তে চাও না, তারপরে ওই যে তোমাদের কবিতার মূল অংশ কি বলা হয়েছে, কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, এই বিষয়গুলো তোমরা দেখতে চাও না, কিন্তু ওই জায়গাগুলো থেকেও স্পেসিফিক প্রশ্ন আসে। বিশেষ করে এই যে শব্দার্থ টপিকটা থেকে প্রতি বছর প্রশ্ন করা হয়, এবং তোমাদের এইচএসসি এর বই থেকে মানে তোমাদের সিলেবাসের মধ্যে যেগুলো আছে আর কি গদ্যপদ্য, ওইগুলা থেকে শব্দার্থ থেকে প্রশ্ন চলে আসে। অনেক সময় সহপাঠ থেকেও শব্দার্থ থেকে প্রশ্ন চলে আসে, ঠিক আছে। তো এই জায়গাতে প্রশ্নগুলো এমন টাইপের হয় যে একটু ক্রিটিক্যাল গুলা, যেমন ধরো আমরা যখন পড়ছিলাম তখন অপরিচিতা গল্প ছিল, ওইখানে ফল্গু বা ফাল্গু নদী এইটা নিয়ে প্রশ্ন আসছিল। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আসলে তোমাদের মাথায় রেখে শব্দার্থগুলো পড়তে হবে, ঠিক আছে। তারপরে কি দেখো, আবিধানিক অনুসারে শব্দ সাজানো। তো এইটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক। এটা বেসিক্যালি তোমরা হচ্ছে বইয়ের মধ্যে পাবা না, এটা কমন সেন্স দিয়ে খাড়ানো যায়। কেমন, আমি তোমাদেরকে বোঝাই যে ধরো আবিধান কি, মানে আবিধান বলতে কি বোঝানো হয়, যে অভিধান বলতে কি বোঝানো হয়, যে ধরো ডিকশনারি। এখন ডিকশনারি অনুসারে শব্দ সাজানো, যেমন প্রথমে কি থাকে স্বরেও, তারপরে ক খ, এই টাইপের কিছু কিছু রুলস আছে বা কিছু কিছু বিষয় আছে, ওইগুলাকে মাথায় রেখে সিকোয়েন্স অনুসারে শব্দ সাজানো, ঠিক আছে। তো যখন তোমাদেরকে পড়ানো হবে এই টপিকগুলো আমরা বেসিক্যালি তোমাদেরকে পড়াইয়া দিব, ঠিক আছে। আমি জাস্ট একটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করলাম যে প্রশ্নগুলো কোন টাইপের হইতে পারে। আমরা যেহেতু প্রশ্ন তোমাদেরকে এখন পড়াচ্ছি না বা টপিক তোমাদেরকে বোঝাচ্ছি না, যার কারণে আমি জাস্ট তোমাদের টপিকের নামগুলো এবং ওগুলো সম্পর্কে একটা বেসিক যত বেশি ধারণা দেওয়া যায় সেটা দেওয়ার ট্রাই করতেছি। তারপরে কি দেখো 10 নম্বরটা, এটা ওই শব্দার্থ থেকেই প্রশ্ন আসছিল বাংলা প্রথম পত্রে। তার মানে কি দেখো, শব্দার্থ থেকে আমরা আগেও একটা দেখলাম 8 নম্বরটা এবং 10 নম্বরটা। তার মানে কি দেখো, শব্দার্থগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং এইচএসসি লাইফে যারা খুব ভালো করে পড়াশোনা করো তাদের জন্য তো এটা অ্যাডভান্টেজ। বাট যারা আসলে একটু ফাঁকি ঝুঁকি দিছিলা, তারা অ্যাডমিশন সময় এসে এটা রিকভার করে নেওয়ার ট্রাই করবা, মানে করতেই হবে, ঠিক আছে। তারপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, এইখানে দেখো আছে 11 নম্বর প্রশ্নটা কি ছিল, ক্রিয়ার কাল। তার মানে এই 11 নম্বর প্রশ্নটাও কিন্তু ব্যাকরণ অংশ থেকে করা হয়েছে, ব্যাকরণ পার্ট থেকে এটাকে করা হয়েছে, ঠিক আছে 11 নম্বর প্রশ্নটা। 12 নম্বরটা যদি তোমরা একটু দেখো, যে কোন রচনার উদ্ধৃতি, ওই যে তোমাদেরকে বললাম যে তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, কবিতা বা গদ্য পদ্য, ঠিক আছে, কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। 2-1 লাইন তুলে দিয়ে বলতে হবে যে এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। প্রশ্নগুলো সহজ, যারা একটু পড়াশোনা করে তারা এগুলো ইজিলি কারেক্ট করতে পারে, কিন্তু না পড়লে তুমি আসলে কারেক্ট করতে পারবা না। ওকে, তারপরে কি দেখো 13 নম্বরটা, সংবৃত এবং বিবৃত নির্ণয়।
এই সংবৃত বিবৃত নির্ণয়টা থেকে প্রতিবার প্রশ্ন আমি দেখছি মোটামুটি হয়, অনেক সময় একটু ক্রিটিক্যাল জায়গাগুলোতে এই প্রশ্নগুলো করা হয়। এটা তোমাদের ধ্বনিতত্ত্ব টপিক থেকে প্রশ্ন করা হয়েছে। তোমরা দেখবা আমি নর্মালি এইগুলা বুঝাই, তোমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে ওইটাতে সংবৃত বিবৃত নিয়ে আমি আলোচনা করছি। তো তোমরা সবাই জানো যে নির্ভর নামে আমাদের একটা চ্যানেল আছে, নির্ভর। তো ইউটিউবে পাওয়ার জন্য তোমরা NIR তারপরে VOR নির্ভর, তারপরে স্পেস একটা দিয়ে নেট লিখবা NET, তাইলে এটা লিখে সার্চ করলে নির্ভর নেট, তাইলে তোমরা যে চ্যানেলটা পাবা ওইটাতে আমরা বেসিক্যালি ফ্রি ক্লাসগুলো দেওয়ার ট্রাই করব। আমি মোটামুটি তোমাদের 4টা ক্লাস আপলোড করে দিছি, আরও ইনশাল্লাহ ধীরে 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 আপলোড করব। তো ওই জায়গাগুলোতে কিন্তু আমি এই জিনিসগুলো খুব ভালো করে ফোকাস দিয়ে পড়াই, ঠিক আছে। তো আমি ব্যাকরণ যেহেতু ক্লাসটা তোমাদের নিই, আরও ফিউচারে অন্যান্য ক্লাসও নিব, তো তোমরা এই বিষয়গুলো আমাদের ক্লাসগুলো করলেই খুব সুন্দরভাবে একটা আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে। তো তোমরা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে খুব একটা ভালো, শুধু ক্লাসগুলো পাওয়ার জন্য আসলে খুব একটা ভালো প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করতে পারো, ঠিক আছে। তোমরা চাইলে ক্লাসগুলো একটু দেখতে পারো। তো ওইখানে এই সংবৃত বিবৃত অর্থাৎ এটাকে আমরা ধ্বনিতত্ত্ব এটা নিয়ে আমরা ব্যাকরণের পার্টের মধ্যে এই টপিকটাকে ফালায় দিতে পারি। ওকে, 14 নম্বরটাকে দেখো, বাংলা প্রথম পত্র HSC থেকে, এইটা থেকে সরাসরি একটা প্রশ্ন আসছে। যেমন HSCতে তোমরা যে সরাসরি প্রথম পত্র থেকে যে প্রশ্নগুলো পাও ওই টাইপের প্রশ্ন, ঠিক আছে। যেমন এটা অনুধাবনমূলকও হইতে পারে, জ্ঞানমূলকও হইতে পারে, এই টাইপের একটা প্রশ্ন ছিল। 15 নম্বর প্রশ্নটা কি দেখো, এক কথায় প্রকাশ, তার মানে এটাকে দেখো বিরোচন অংশ থেকে এইটাকে আমরা ফালাই দিতে পারি, অর্থাৎ বাংলার মুখস্থ অংশ থেকে। তাইলে দেখো একটা তুমি আইডিয়া পাচ্ছ যে ব্যাকরণ, তারপরে তোমাদের বিরোচন অংশ, তারপরে তোমাদের বাংলা ফার্স্ট পার্ট বই, সবগুলার কম্বিনেশনেই কিন্তু বাংলা প্রশ্নটা হয়ে থাকে। তো একটা জিনিস বলা হয়ে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে তোমাদের এই যে বাংলার যে টপিকটা আছে এই টপিকের সব থেকে সহজ প্রশ্নগুলো করা হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এত সহজ করা হয় না। তো এই জন্য তোমরা এই বিষয়টা মাথায় রাখবা, ঠিক আছে। এরপরে যদি আমরা একটু দেখি এই জায়গাতে ইংরেজি আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হয়, বা ইংরেজি আসলে কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন করা হয়। তো প্রথমে দেখো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই এই জায়গাতে যে ইংরেজির 15টা প্রশ্ন। একটা জিনিস মাথায় রাখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের বেসিকটা বেশি টেস্ট করে। বেসিক টেস্ট বলতে কি বোঝানো হয়? বেসিক বলতে কি সব কিছু বেসিক না, বেসিক বলতে HSC এর বেসিকটা, সেটা ইংরেজির ক্ষেত্রে বলো, বাংলার প্রশ্নটা দেখেও বুঝলা ফার্স্ট পার্ট থেকে একটু মোটামুটি প্রশ্ন করে। তো এই জন্য HSC এর যে টপিকগুলো আছে ইংরেজিতে, ওই টপিকগুলোকে খুব ভালো করে পড়তে হয় ইংরেজিতে ভালো করার জন্য, ঠিক আছে। তো আমি যখন অ্যানালাইসিস করব তখন তোমরা ইজিলি বুঝতে পারবা। তো প্রথমে দেখো যে প্রশ্নটা করা হয়েছে এটা হলো ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ কোন জায়গার অংশ? তোমরা যারা নর্মালি নতুন HSC পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট শুরু করবা তারা এই সম্পর্কে আইডিয়া অনেকের আছে, যারা অ্যাডমিশন নিয়ে একটু দেখো, যাদের নাই তাদের একটু বলি। এটা লিটারেচারের একটা অংশ, ঠিক আছে, এবং এটা তোমাদের ফার্স্ট পার্টের কানেক্ট করে আসলে প্রশ্নগুলো করা হয়। যেমন বলা হয় যে একটা ধরো সিমিল, তারপরে মেটাফর, এই ধরনের যে কিছু কিছু টার্ম আছে এইগুলো তোমরা এই ফিগার অফ স্পিচ এই জায়গার সাথে কানেক্ট করে তোমাদেরকে পড়ানো হয়। তো খুবই সহজ টপিক, জাস্ট দেখলেই বুঝতে পারবা। আর একটা জিনিস মাথায় রাখো যে তোমাদের ফার্স্ট পার্টের যে কবিতাগুলো আছে ওইগুলার লাইনগুলোকে কেন্দ্র করে ওই কবিতাগুলার দুই একটা লাইন তুলে দিয়ে বলা হয় এইখানে এই ফিগার অফ স্পিচের কোন জিনিসটা ইউজ হয়েছে, সিমিল, মেটাফর, আরও বিভিন্ন যেগুলো আছে সেইগুলাকে ইউজ হয়েছে কিনা, ঠিক আছে। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখবা। তার মানে ফিগার অফ স্পিচ এটা কোন জায়গা থেকে? লিটারেচার পার্ট থেকে এই অংশটা তোমাদেরকে নেওয়া হয়েছে ইংরেজির। ওকে, 2 নম্বর প্রশ্নটা কি দেখো, কি ছিল? সেন্টেন্স আইডেন্টিফাই। এইখানে বলা হয় যে তোমাদের সেন্টেন্স থেকে যে বেসিক প্রশ্নগুলো থাকে, যে এটা কোন সেন্টেন্স কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, বা এইটা আসলে কি ধরনের সেন্টেন্স, ঠিক আছে। তো এটা খুবই একটা বেসিক প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো থাকে। অনেক সময় সেন্টেন্স কারেকশন করতে দেওয়া হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো বেসিক, আমি বললাম না যে তোমাদের বেসিকটা খুব ভালোভাবে ওরা চেক করার ট্রাই করে। তো এই বিষয়টা থেকে 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে। 3 নম্বর প্রশ্নটা কি দেখো, মেমোরাইজিং পার্ট থেকে, অর্থাৎ মেমোরাইজ পার্ট থেকে তোমাদের এইটা করা হয়েছে, অর্থাৎ তোমাদের স্পেলিং অংশ থেকে। অর্থাৎ তোমরা ইংরেজি মুখস্থ করা লাগে বেশিরভাগ যে জিনিসগুলো আছে
তার মধ্যে স্পেলিং একটা। স্পেলিংগুলো তোমাদের বোর্ড বইয়ের বাহিরেও আসতে পারে। অনেকেই তোমাদের বলবে যে বোর্ড বই থেকে সবসময় স্পেলিংগুলো আসবে, কিন্তু বিষয়টা এরকম না। বিভিন্ন চাকরির পরীক্ষায় আগে আসা যে প্রশ্নগুলো আছে ওইগুলো থেকেও তোমাদের আসতে পারে, ঠিক আছে। তো দেখো, ইংরেজিতে আসলে মুখস্থ অংশে ভালো করার জন্য আমি বেসিক্যালি, তোমরা সবাই জানো, আমি লাস্ট 2-3 বছর থেকে সেকেন্ড টাইমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে পড়াই। তো এই বছর প্ল্যান করছি তোমাদের ফার্স্ট টাইমারদেরও পড়াবো যদি কখনো সুযোগ হয়, কারণ সেকেন্ড টাইমারদের পড়া সব থেকে বেশি চ্যালেঞ্জিং হয়, কারণ ওরা হচ্ছে সব কিছু মোটামুটি জানে এবং ওরা জেনেও চান্স পায় না। ওই স্টুডেন্টগুলোকে আরও ভালো করে তৈরি করা লাগে। তো যেহেতু সেকেন্ড টাইমারদের নিয়ে আমাদের বেশ ভালো সাকসেস রেট আছে, ওই জায়গা থেকে আমরা প্ল্যান করছি যে তোমাদের ফার্স্ট টাইমার যারা আছো তাদেরকে নিয়েও আমরা এই বছর থেকেই হয়তো বা কাজ করব। আমি ঠিক শিওর না, ঠিক আছে, কারণ তোমাদের ফার্স্ট টাইমারদেরকে আসলে মানে কন্ট্রোল করা একটু টাফ হয়ে যায়, তোমাদের বেসিকটা খুব নড়বড়ে থাকে। তো ওই জায়গা থেকে তোমাদেরকে টেনে তোলা একটু টাফ হয়ে যায়, তোমাদের সময়টা কম থাকে। তো আমার যদি ইচ্ছা হয়, সব কিছু যদি আমার কাছে ম্যাটেরিয়াল ঠিকঠাক থাকে, আর তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষা শেষ হইতে আরও লেট আছে, তো দেখব যদি সব ঠিকঠাক থাকে আমাদের অ্যাডমিশন ড্রিল ফেসবুক পেজ থেকেও এবং অ্যাডমিশন ড্রিল এই ইউটিউব চ্যানেল থেকেও আমরা সবগুলো বিস্তারিত জানাই দেবো, ভর্তির প্রসেস, ঠিক আছে। ওইগুলো নিয়ে টেনশনে কিছু নাই। তো এই স্পেলিংয়ে আমরা 3 নম্বরে ছিলাম। 4 নম্বর প্রশ্নটা কি দেখো, পার্টস অফ স্পিচ থেকে করা হয়েছে এবং ইন্টারজেকশন নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, খুব সহজ জিনিস থেকে, ঠিক আছে। যদিও সহজ না, পড়তে হবে, পড়লে সবগুলো সহজ মনে হবে। তার মানে কি দেখো, এই জায়গা থেকে তোমাদের গ্রামেটিক্যাল পার্ট থেকে প্রশ্ন করা হচ্ছে, লিটারেচার পার্ট থেকে প্রশ্ন করা হচ্ছে, মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন করা হচ্ছে। তো এইভাবে আইডিয়াগুলো যখন তোমরা পাচ্ছ, টপিকগুলো বুঝতে পারতেছো, তখন দেখবা তোমার প্রিপারেশনটা নেওয়ার আগেই তুমি যারা এই ভিডিওটা দেখতেছে না, তুমি চাইলে তোমার বেস্ট ফ্রেন্ডকে এটা শেয়ার করে দিতে পারো। তো যারা দেখবে তারা আসলে একটু অ্যাডভান্টেজ পাবে। খুব বেশি যে জেনে যাচ্ছ বিষয়টা এরকম না, একটু অ্যাডভান্টেজ পাবা, যেটা অন্যদের থেকে চান্স পাইতে তোমাকে হেল্প করবে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা কি দেখো, কি করা হয়েছে, সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনটা কেমন, যে এটার স্পেসিফিক কোনো গ্রামেটিক্যাল রুল নেই। এইটা হচ্ছে তোমার সব কিছু জানার প্রেক্ষিতে একটা সেন্টেন্স ভুল কোথায় আছে, বা 5টা সেন্টেন্স দিল, সেটার প্রোনাউন মানে তোমাদের পাঞ্চুয়েশনে ভুল থাকতে পারে, হয়তো বা তোমাদের গ্রামেটিক্যাল ইরর থাকতে পারে। এই বিষয়গুলো তোমার মানে সবগুলা যখন তুমি পড়বা, তখন এই সেন্টেন্স কারেকশন বিষয়টা ওরও তুমি কারেক্ট করতে পারবা। অনেকেই দেখবা যে সেন্টেন্স কারেকশনের রুল তৈরি করে। তো আমি বেসিক্যালি মনে করি যে সেন্টেন্স কারেকশনের এক্সট্রা কোনো রুল নেই। তোমার বেসিক যত কিছু আছে সবগুলা গ্রামার জানার পরে সেন্টেন্স কারেকশন তুমি অড়ো পেরে যাওয়ার কথা, ঠিক আছে। তারপরেও যে কয়েকটা রুল আছে ওইগুলো হালকা দেখে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে 5 নম্বর টপিক। এখন 6 নম্বর টপিক, বা এগুলা কিন্তু নাম্বারগুলো কিন্তু প্রশ্নের নাম্বার, তোমরা প্রশ্নের সাথে মেলাইলেও বুঝতে পারবা। আমি যে প্রশ্নটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তারপরে কি দেখো, এইখানে 6 নম্বরে কি বলা হয়েছে, ভোকাবুলারি। ভোকাবুলারি থেকে এন্টোনিম থেকে প্রশ্ন করা হয়েছে, মানে একটা শব্দ দেওয়া হয়েছে, যে কোনো একটা ইংলিশ ওয়ার্ড, তার বলা হয়েছে এটার বিপরীত শব্দ কী বা এন্টোনিম কী। তো একটা জিনিস মাথায় রাখবা, যে ইংরেজিতে ভালো করতে গেলে, সেটা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, যে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিতে আসলেই তোমার ভোকাবুলারির জন্য একটা বই মাস্ট মুখস্থ করতেই হবে। আমি বলবো যে তোমার বইটা এখনই সংগ্রহ করে রাখা উচিত। আমি বেসিক্যালি 3 বছর থেকে যে বইটা পড়াই, 3 বছর থেকে, সেই বইটা হচ্ছে সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি, স্টুডেন্ট ভোকাবুলারি, ঠিক আছে, ভোকাবুলারি। এই বইটা পড়লে লাভ কি হয় জানো, বইটা অনেক হচ্ছে মানে ছোটো একটা বই, কম্প্যাক্ট একটা বই, এবং এই বইটা থেকে মোটামুটি যা পড়বা তুমি, এই বইটাতে লেভেল 1, 2, 3 3টা লেভেলে মানে শব্দগুলো সাজানো আছে। মোটামুটি লেভেল 1 এবং 2 যদি তুমি মুখস্থ করো, 3000-এর মতো ওয়ার্ড মিনিং তোমার মুখস্থ হয়ে যাবে। এবং এই ভোকাবুলারিগুলা যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে। তো এই জন্য ওই বইটা তোমরা পড়তে পারো, সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি। মনে হয় আমি যখন কিনছিলাম 150 টাকার মতো দাম ছিল, বা 40-50 টাকা। তোমরা একটা কিনে নিতে পারো তোমাদের ভোকাবুলারি। আর একটা জিনিস মাথায় রাখবা, যে ইংরেজিতে এমন কিছু প্রশ্ন আছে শুধু ভোকাবুলারি জানলেই কারেক্ট করা যায়, ঠিক আছে। তো এই জন্য ভোকাবুলারি জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর একটা টিপস দিয়ে রাখি, যে তোমরা যখন অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিবা, তখন তোমাদের টেক্সট বুকস তোমাদের আছে এইচএসসি এর, এই টেক্সট বুকের ভোকাবুলারিগুলো খুব ভালোভাবে জানতে হবে। টেক্সট বুকের ভোকাবুলারিগুলো যখন তুমি কমপ্লিটলি জানবা, এবং এই স্টুডেন্ট ভোকাবুলারি যখন তুমি লেভেল 1, 2 জানবা, তখন তোমার ভোকাবুলারি নিয়ে আর টেনশন করার কিছু নাই। অ্যাডমিশনে খুব ভালো করার জন্য এগুলা এনাফ, ঠিক আছে। তো এই ভোকাবুলারি থেকে কিন্তু মাস্ট প্রতি বছর 2 বা 3টা প্রশ্ন আছে, অনেক সময় সব থেকে বেশি 2টা প্রশ্ন, একটা সিনোনিম বা একটা অ্যান্টোনিম বের করতে বলে, ঠিক আছে। ইনডিরেক্টলি যদি তুমি খেয়াল করো, প্রায় 5-6 মার্কের বেশি ভোকাবুলারি কেন্দ্রিক হয়ে থাকে।
ওকে, তারপরে কি দেখো 7 নম্বরটা সেন্টেন্স কারেকশন। ওই যে সেন্টেন্স কারেকশন, যে কোনো একটা সেন্টেন্সের ভুল কোথায়, বা সেন্টেন্স কোনটা ঠিক, বা সবগুলোর মধ্যে কোনটা শুধু ভুল, এই ধরনের প্রশ্ন আসে। ওকে, 8 নম্বর প্রশ্নটা কি দেখা, এইখানে বলা আছে হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ। এটা আইডেন্টিফাই করতে বলছে অ্যাডভার্বকে, ঠিক আছে। তো তার মানে কি দেখো, পার্টস অফ স্পিচ কিন্তু আসলে মানে অনেকেই বলবা যে টেন্স হচ্ছে ইংরেজির প্রাণ। বিষয়টা হলো পার্টস অফ স্পিচ ইংরেজির প্রাণ। নর্মালি যখন তুমি পার্টস অফ স্পিচ জানবা তখন অনেক কিছু জেনে যাবা ইংরেজির, ঠিক আছে। তো এই জন্য পার্টস অফ স্পিচটা খুব ভালো করে পড়তে হবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, যা আছে সবগুলা। তারপরে কি দেখো সেন্টেন্স কারেকশন, আবার সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন। এই জন্য সেন্টেন্স কারেকশনটা কেন বেশি প্রশ্ন করে, কারণ সেন্টেন্স কারেকশন তোমার থেকে যদি সেন্টেন্স কারেকশন থেকে যদি তোমার প্রশ্ন করা হয় তাইলে মোটামুটি সবগুলা গ্রামার তোমার টেস্ট করা হয়ে যায়। এই জন্য সেন্টেন্স কারেকশন থেকে বেশি প্রশ্ন থাকে। তারপরে কি দেখো 10 নম্বরে কি বলা আছে, ভোকাবুলারি সিনোনিম, মানে বলছে যে আইডেন্টিফাই দ্য সিনোনিম, বা এইটা সিনোনিম কি, একটা ভোকাবুলারি দিয়ে বলা হয়েছে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখো। এখন যদি তুমি দেখো 11 নম্বরটা কি বলা আছে, প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে। এই প্রিপোজিশনটা তোমাদের হইতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বা তোমাদের হইতে পারে শুধু ইউজ অফ প্রিপোজিশন, ঠিক আছে। তো এই জন্য প্রিপোজিশনটা মেমোরাইজিং পার্টের মধ্যে তোমরা ফালায় দিতে পারো, খুব ভালো করে জানতে হবে। এবং প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন কারেক্ট করা খুব টাফ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য প্রিপোজিশনটাকে একটু সিরিয়াসলি পড়বা, বিশেষ করে বিগত সালে আসা প্রশ্নগুলো খুব ভালো করে পড়বা। ওকে, তারপরে কি দেখো আবার প্রিপোজিশন থেকে প্রশ্ন, 2টা প্রশ্ন প্রিপোজিশন থেকে করা হয়েছে। তারপরে 13 নম্বরটা দেখো মানে ক্লোজ অ্যান্ড হচ্ছে ফ্রেজ, ক্লোজ অ্যান্ড ফ্রেজ থেকে তোমাদের এই 13 নম্বর প্রশ্নটা করা হয়েছিল। তারপর 14 নম্বরটা কি দেখো, রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুটার কম্বিনেশনে প্রশ্ন করা হয়েছে। ওই যে তোমাকে শুরুতে বললাম না যে এইচএসসি এর কিছু টপিক, এইচএসসি এর টপিক, সেই এইচএসসি এর টপিক দেখো রাইট ফর্ম অফ ভার্বস থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। তো এইচএসসি এর টপিকগুলো খুব ভালো করে, অনেক সময় দেখবা যে রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে হচ্ছে ন্যারেশন থেকে প্রশ্ন করা হয়েছে, ভয়েস থেকে প্রশ্ন করা হয়েছে। তো বিগত সালে আরও তো আমরা প্রশ্ন অ্যানালাইসিস করবো, ওইগুলোতে তোমরা সুন্দর করে বুঝতে পারবা। তো আমি আসলে কেন এইগুলো তোমাদেরকে করাচ্ছি, যাতে করে তোমাদের নিজের সময়গুলো অপচয় না করতে হয়। আমি সুন্দর করে অ্যানালাইসিস করে দিব, প্রশ্নটাও দিব, তোমরা জাস্ট মিলায় দেখবা আর টপিকগুলোকে কম্বাইন করে এগুলো পড়বা। আর একটা জিনিস মাথায় রাখো, লাস্ট 5 বছরের প্রশ্নে যে টপিকগুলো থেকে আসছে, ওই সবগুলো টপিক যদি তুমি ক্লিয়ার করতে পারো তাইলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো পজিশনে চান্স পাবা, তোমার যদি অ্যাবিলিটি থাকে, ঠিক আছে। 15 নম্বর দেখো টেন্স থেকে, বেসিক টেন্স থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। তো এইগুলা কিন্তু তোমাদের বেসিক টেস্টই ধরতে গেলে, মানে তোমাদের এইচএসসি কত ভালো তুমি পড়াশোনা করে আসছো, এইচএসসিতে তোমার ইংরেজিতে কেমন মার্কস, বা কেমন আসলে মার্কস না তো মানে কেমন আসলে পরীক্ষা তুমি দিতে পারছো, বা তোমার অ্যাবিলিটিটা কেমন ছিল ইংরেজির, এইটা দক্ষতাটা মেইনলি এইখানে যাচাই করা হয়। একটা জিনিস মাথায় রাখবা যে তোমরা অনেকেই এই প্রশ্নটা তোমাদের অ্যাডমিশনের শুরুতে, এই ভিডিওটা যেহেতু তোমরা ফার্স্ট টাইমাররা অনেক সবাই দেখবা, তো এই জন্য এই প্রশ্নটা অনেকের হইতে পারে যে ভাইয়া অ্যাডমিশন টেস্টে আসলে কেন এত কঠিন পরীক্ষা নেওয়া হয়। দেখো অ্যাডমিশন টেস্টের পর যখন তোমরা আরও যখন উপর লেভেলে, মানে যখন তোমরা চান্স পাওয়া আর কি, উপর লেভেলে যখন পড়বা, তখন তোমার মানে এত বেশি প্রেশার আসবে যে এই জিনিসগুলা, মানে তুমি যে এই প্রেশারটা যদি হ্যান্ডেল না করার অ্যাবিলিটি থাকতো তাইলে সামনের প্রেশারগুলো তুমি হ্যান্ডেল করতে পারতা না। এই জন্য তোমাদেরকে প্রেশারের মধ্যে ফালায়া দেওয়া হয়, ঠিক আছে। তো এই জন্যই আর কি তোমাদের এত কঠিনভাবে অ্যাডমিশন টেস্টটা নেওয়া হয়। এখন আমরা যাব একদম সাধারণ জ্ঞান অংশের, ঠিক আছে। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 3 বা 4 বছরের প্রশ্ন যদি তোমরা অ্যানালাইসিস করো, দেখতে পারবা যে সাধারণ জ্ঞানে ব্যাপক চেঞ্জ আসছে, আগের প্যাটার্নটা আর নাই। তোমরা যখন 18 সালের আগের যদি প্যাটার্নগুলো দেখো, 19 সাল থেকে যে যখন থেকে লিখিত শুরু হইলো তখন থেকে যদি প্যাটার্নগুলো দেখো, দেখবা যে ধীরে 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 চেঞ্জ হচ্ছে। চেঞ্জ বলতে কি কঠিনের দিকে যাচ্ছে, সাধারণ জ্ঞানটা অত ইজিভাবে আর কি আসতেছে না, ঠিক আছে। এই জন্য সাধারণ জ্ঞানটা খুব ভালো করে তোমরা কিন্তু মানে মনোযোগ দিয়ে এইটাকে ভালো করে পড়বা, ঠিক আছে। তারপরেও আমি তোমাদেরকে স্পেসিফিক টপিক কিছু দেখায় দিচ্ছি যে এই 30টা প্রশ্ন কোন কোন বা কোন 30টা টপিক বা 28টা বা 25টা টপিক থেকে আসছে, ঠিক আছে। তো প্রথমে দেখো 1 নম্বর প্রশ্নটা করা হয়েছিল দ্বীপ থেকে, যে কোনো একটা দ্বীপের নাম দিয়ে বলা হয়েছে যে এটা কোন জায়গার অংশ বা এই দ্বীপের সাথে কী কানেকশন করছে। দ্বীপ পড়ার সময় ওই বিষয়গুলো বুঝতে পারবা। এবং এটা হচ্ছে যে কোনো একটা বাংলাদেশের, মানে বাংলাদেশ পার্টের প্রশ্ন, ঠিক আছে, বাংলাদেশের দ্বীপ।
তারপরে কি দেখো, ভাস্কর্য, যে কোনো ভাস্কর্য নিয়ে তোমাদের প্রশ্ন হইতে পারে বা ভাস্কর্য টপিক থেকে প্রশ্ন করা হয়েছিল। 3 নম্বরটা কি দেখো, পর্যটন শিল্প, এবং এটা আন্তর্জাতিক সাম্প্রতিক থেকে প্রশ্ন করা হয়েছিল। আর একটা জিনিস মাথায় রাখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে যখন থেকে সাম্প্রতিক অ্যাড করা বেশি শুরু হয়েছে তখন থেকে স্টুডেন্টের খারাপ করাও বেশি শুরু হয়েছে, কারণ অ্যাডমিশনের ওই লিমিটেড সময়ের মধ্যে আসলে সাম্প্রতিক থেকে খুব ভালো করা টাফ হয়ে যায়, ঠিক আছে, বিশেষ করে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে সাম্প্রতিকগুলো থাকে ওইগুলা থেকে। তো লাস্ট ইয়ারে এই পর্যটন শিল্প এবং এটা আন্তর্জাতিক রিসেন্ট থেকে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিসেন্ট টপিক থেকে। 4 নম্বরটা কি দেখো, সূচক আন্তর্জাতিক সাম্প্রতিক, তার মানে একটা ইন্ডেক্স, যে এই সূচকে দেখো বলা হয়েছে এরকম যে ধরো সবথেকে ধনী দেশ কি বা সবথেকে অর্থনীতিতে শক্তিশালী কোন দেশ সূচকে নাম্বার 1-এ আছে, কোন দেশের সূচক সব থেকে ভালো, তো এই বিষয়গুলো কিন্তু করা হয়েছে। তো এই প্রশ্নটা 4 নম্বরটা এইভাবে করা হয়েছিল। 5 নম্বরটা কি দেখো, ইতিহাস থেকে করা হয়েছে, যে তোমরা নর্মালি ওই যে মুঘল আমল, তারপরে আমাদের বাংলার ইতিহাস, এইগুলো সম্পর্কে ভালো একটা ইতিহাস সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। একটা প্রশ্ন থাকে প্রতি বছর ইতিহাস থেকে, এজন্য ইতিহাস টপিকটা কারোর কাছে খুব বোরিং মনে হইলে বাদ দিতে পারো, আর বাদ না দেওয়াই ভালো। অ্যাডমিশনে যদি ভালো করতে চাও এক মার্ক অনেক। ওকে, তারপরে কি দেখো, 6 নম্বর প্রশ্নটা দেখো, সাম্প্রতিক জাতীয় স্থাপনা, তার মানে এটাও কিন্তু একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল। জাতীয় স্থাপনা বলতে কি, ধরো আমাদের মেগা প্রজেক্টগুলো নিয়ে যে কাজগুলো হয়েছে, আমাদের এক্স প্রাইম মিনিস্টার, ঠিক আছে, তিনি যে কাজগুলো করছেন, তো এইগুলার উপর ভিত্তি করে প্রশ্নগুলো হয়েছিল। আর একটা জিনিস মাথায় রাখো যে আমাদের পলিটিক্স যেহেতু সব জায়গাতে কানেক্টেড ছিল, মানে এবং ফিউচারেও থাকবে, এই জন্য গভর্নমেন্ট রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো কিন্তু প্রতি বছর হয়, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখো। আগের গভর্নমেন্টও করছে, রিসেন্ট যে গভর্নমেন্ট আসবে বা যারা আছে তারাও এগুলো করবে, 1-2টা প্রশ্ন আর কি করে, কারণ এইগুলা দিয়ে মানে তোমাদেরকে ইনফ্লুয়েন্স করানোর ট্রাই করা হয়। এগুলো তো একটু হাই লেভেলের বিষয়, পরে বুঝতে পারবা। তারপরে কি দেখো, 7 নম্বর প্রশ্নটা হচ্ছে খেলাধুলা থেকে করা হয়েছে, এবং এটা বাংলাদেশ ফুটবল নিয়ে করা হয়েছিল। আর এইগুলা হচ্ছে তোমাদের যখন খেলাধুলা টপিকটা পড়বা, ক্রিকেট, ফুটবল, এগুলো অবশ্যই ভালো করে দেখবা। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এই খেলাধুলা থেকে প্রতি বছর প্রশ্ন করেই। 8 নম্বরটা কি দেখো, উক্তি, মানে এইটা বলা হয়েছে যে কোনো একটা উক্তি দিয়ে বলা হয়েছে। আন্তর্জাতিক কেন লিখছি, কারণ এটা হচ্ছে বিদেশি রাইডারের উক্তি, যে কোনো একটা উক্তি দিয়ে বলা হয়েছে এটা কার, এবং এইটা প্রতি বছর আসে উক্তি টপিকটা। তোমরা কমন কিছু টপিক পাবা, আমি প্রত্যেকটা অ্যানালাইসিস যখন দিব, আপলোড করব, তখন তোমরা কমন কিছু টপিক পাবা, ঠিক আছে। তারপরে কি দেখো, 9 নম্বরটা কি বলা আছে, নিকনেম বা পরিচিত যে নামে, এটা আন্তর্জাতিক এই টপিকটা থেকে। অনেকে এইরকম আছে না যে উপনাম, বা তাকে রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্ব তাকে কি নামে ডাকা হইতো, বা সে আসলে কোন ছদ্মনামে লিখতো, এই বিষয়গুলো থেকে প্রশ্নটা করা হয়েছিল। 10 নম্বর প্রশ্নটা কি দেখো, বঙ্গবন্ধুর রচনা, যদিও এইগুলা থেকে প্রশ্ন এখন তুলনামূলক আগের থেকে কম আসবে। এখন মানে আগে যেরকম খুব বেশি আসতো, এরকম অত আসবে না, বা মানে তোমরা ধরতে পারো যে একবারে আসবে না বিষয়টা না, ঠিক আছে, কারণ যারা বিশ্ববিদ্যালয়ের টিচার আছেন তারা যে খুব সবাই বঙ্গবন্ধুকে ঘৃণা করেন বিষয়টা এরকম না। মানে বিষয়টা মাথায় রাখবা এরকম করে যে বঙ্গবন্ধু আসলে দেশ স্বাধীনে তার অল্প একটু বা যাই হোক ভূমিকা আছে, এটা আমাদের অস্বীকার করার কিছু নেই। পরবর্তী তার রাজনৈতিক লাইফে সে খারাপ কিছু করছে বা করতে পারে, এইগুলা নিয়ে যায় আসে না। তো বিশ্ববিদ্যালয়ের টিচাররা দেখবে যে বাংলাদেশের ক্ষেত্রে যার অবদান আছে, সে ভালো খারাপ না কেমন মানুষ এটা দেখবে না, যার অবদান আছে তাকে নিয়েই প্রশ্ন করানোর ট্রাই করবে, ঠিক আছে। তো এই জন্য বঙ্গবন্ধু সম্পর্কে একদম বাদ দিও না, একটু হইলেও দেখো। ওকে, কিন্তু অত বেশি আগে যেমন একটা ছিল যে বঙ্গবন্ধু মিস হবে না, আসবেই, বিষয়টা এখন আর ওই রকম নাই, ওই লেভেলে নাই। কারণ সবাই আমরা জানি আমাদের এক্স গভর্নমেন্ট কী অবস্থা করে দিছে, বা তার সিস্টেমটা এত বাজে ছিল যে আসলে আমরা সবাই বিরক্ত ছিলাম। তারপরে কি দেখো, 11 নম্বরটা কীরকম ছিল, 11 নম্বর হচ্ছে পারিভাষিক থেকে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে, পারিভাষিক এবং আইন রিলেটেড শব্দ, তার মানে পারিভাষিক শব্দগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। তারপরে কি দেখো, 12 নম্বর, এটা একটা রিসেন্ট টপিক থেকে প্রশ্ন করা হয়েছিল ইসরায়েল ফিলিস্তিন নিয়ে, অর্থাৎ লাস্ট তোমরা সবাই জানো আগের বছরে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে খুব বাজে একটা ঝামেলা চলতেছিল, তো ওইটা নিয়েই তোমাদের সাম্প্রতিক প্রশ্ন করা হয়েছিল। তার মানে কি দেখো, সাম্প্রতিক থেকে 4-5টা প্রশ্ন কিন্তু করা হয়, এবং এই 4-5টা প্রশ্নই আসলে যখন স্টুডেন্টরা পায় তখন তারা এগুলার অ্যান্সার না করতে পেরে মার্কটা অনেক কমে আসে, আবার নর্মাল থেকেও তো অনেক প্রশ্ন মিস করে ফেলে। তারপরে কি দেখো, 13 নম্বরটা হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে। তো মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্ন আসবে না বিষয়টা এমন না, তোমার বাংলাদেশ যতদিন আছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন আছে মোটামুটি ধারণা করো মুক্তিযুদ্ধ থেকে ওই লেভেলে পরিমাণ প্রশ্ন না আসলে একটা দুইটা প্রশ্ন আসবে, ঠিক আছে। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু দেখা গেল যে আগে প্রতি বছর প্রশ্ন হইতো, এখন হয়তো বা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু কম্বাইন করে একটা প্রশ্ন করলো, এমন হইতে পারে, কিন্তু একদম প্রশ্ন আসবে না বিষয়টা এমন না। মুক্তিযুদ্ধ যে শুধু বঙ্গবন্ধুই করছে একা, বিষয়টা এরকম না, আমাদের দেশের মানুষ করছে। তার মানে আমাদের দেশের যারা অ্যাকচুয়াল যারা শহীদ হয়েছেন বা যারা দেশের ক্ষেত্রে অবদান রাখছে তাদেরকে আমাদের অবশ্যই রেসপেক্ট করা উচিত, ঠিক আছে। যারা মুক্তিযোদ্ধা বা যারা মুক্তিযুদ্ধ করছে অ্যাকচুয়ালি দেশের জন্য তো তারা করছে, তাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত। ওকে, তারপরে কি দেখো 14 নম্বরটা হচ্ছে সরকারি পদক, যে সরকারি গভর্নমেন্টের যেমন স্বাধীনতা পদক আছে, আরও বিভিন্ন পদক রিসেন্ট যেগুলো দেয় বিশেষ করে ওইগুলা থেকে প্রশ্ন আসে, তো পদক নিয়ে তোমাদের প্রশ্ন করা হয়েছিল। তারপরে কি দেখো 15 এই যে আবার উক্তি, এটা হচ্ছে দেশীয় কোনো কিছু ছিল যার কারণে আন্তর্জাতিক লেখা নেই। তার মানে এটা দেখো দেশের বিদেশের সরি আমরা দুইটা উক্তি পাইলাম। ওকে, তারপরে কি দেখো আমরা যদি 16 নম্বর প্রশ্নটা দেখি কোথা থেকে করা হয়েছিল। 16 নম্বর প্রশ্নটা দেখো সংবিধান, এবং এই সংবিধান থেকে কিন্তু প্রতি বছর এভরি ইয়ার তোমাদেরকে এটা প্রশ্ন করা হয়। তার মানে সংবিধান কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ওকে, কারণ তোমরা যারা ফিউচারে অ্যাডমিশন টেস্ট দিবা, টপ র্যাঙ্কিংয়ে যারা থাকবা, বিশেষ করে টপ 150 বা টপ 100-র মধ্যে থাকবা, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়বা, তো এই জন্য সংবিধান থেকে মাস্ট প্রশ্ন থাকবেই। ওকে, তারপরে কি দেখো অস্কার থেকে প্রশ্ন করা হয়েছিল। অস্কার নিয়ে রিসেন্ট প্রশ্নগুলো মেইনলি বেশি করা হয়। তারপরে অস্কার মানে পুরস্কারটা কেন দেওয়া হয়, কী জন্য দেওয়া হচ্ছে, কোন মানে কাজের জন্য, মানে কোনটার জন্য কে অস্কার পাচ্ছে, ঠিক আছে, তো এইগুলো খুব ভালো করে দেখবা। তারপরে কি দেখো 18 নম্বরটা হচ্ছে জিআই পণ্য নিয়ে খুব বেশি প্রশ্ন আসে, তোমরা এই টপিকটাও খুব ভালো করে পড়বা। তারপরে কি দেখো 19 নম্বর প্রশ্নটা আসছিল হচ্ছে আন্তর্জাতিক প্রথম নারী নিয়ে, ঠিক আছে, অর্থাৎ নারী নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কে কী করছে, বা প্রথম কার কী ছিল, প্রথম গভর্নমেন্টের মানে প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, ঠিক আছে, প্রথম রাষ্ট্রপতি কে ছিল, প্রথম স্পিকার কে ছিল, এই বিষয়গুলো আর কি, এইগুলো থেকে প্রশ্ন করা হয়েছিল। তারপর 20 নম্বর দেখো জাতীয় স্থাপনা, ওই যে জাতীয় স্থাপনা বলতে আমাদের দেশীয় যে স্থাপনাগুলো আছে, বেশি বড় বড় টাকা পয়সা খরচ হয়েছে বা বেশি যে জিনিসগুলোতে ইনভেস্ট করা হয়েছে এইগুলা। ওকে, তারপরে আমরা যদি 21 নম্বর প্রশ্নটা দেখি, দেখো নোবেল পুরস্কার থেকে প্রশ্ন করা হয়েছে, এবং এবার মাথায় রাখো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের এই বছর প্রশ্ন হইতে পারে, কারণ তিনিও কিন্তু নোবেল বিজয়ী। ওকে, তো এই জন্য নোবেল পুরস্কারটা খুব ভালো করে তোমরা এবার পড়বা, এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে 22 নম্বরটা দেখো সংস্থা, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে প্রশ্ন করা হয়েছে, এই জন্য সংস্থা টপিকগুলো বা অর্গানাইজেশন এইটা নিয়ে খুব ভালো পড়াশোনা তোমাদের করতে হবে। 23 নম্বর দেখো আবার উক্তি, তার মানে দেখো উক্তি থেকে 3টা প্রশ্ন করা হয়েছে লাস্ট ইয়ারে। ওকে, আরও ফিউচারে মানে আসতে পারে, নাও আসতে পারে। তারপরে দেখো 24 নম্বরটা কি দেখো রচনা, এবং এটা আন্তর্জাতিক, যে কোনো একটা বইয়ের নাম দিয়ে বলা হয়েছে এটা আসলে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। তো নর্মালি যারা এইচএসসিতে সমাজবিজ্ঞান বই পড়ছো বা আরও আর্টসের বইগুলো পড়ছো, ওইগুলোতে যে বইয়ের নামগুলো থাকে ওইগুলো থেকে মোটামুটি প্রশ্ন করা হয়, ঠিক আছে। আর বিসিএসে আসার যে প্রশ্নগুলো আছে বইগুলো, ওইগুলো যদি তোমরা পড়ে ফেলো ওইগুলো থেকে দেখবা আসার সম্ভাবনা খুব বেশি, আসবেই যে এমনটা না, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু বই আসলে যেগুলো আমাদের মোটামুটি পড়া দরকার বা যেগুলো আসলে বিশ্ববিদ্যালয়ের টিচাররা পড়েন, এই যে প্রশ্নগুলো যারা করেন তারা কি কোনো মানে প্রশ্ন ব্যাংক খুলে করে না, তারা আসলে নিজেরাই এত কিছু জানে যে তারা আসলে তাদের মনে করে যে এইগুলা জানা উচিত তোমার মতো একজন স্টুডেন্ট, সেই জায়গা থেকে কিন্তু তারা প্রশ্নগুলো করে, ঠিক আছে। তারপরে কি দেখো সীমান্ত বা সীমারেখা নিয়ে যে প্রশ্ন ওইটা আসছিল 25 নম্বর প্রশ্নে, ঠিক আছে, বাংলাদেশের সীমানা নিয়ে, এইটা নিয়ে এবারও প্রশ্ন হইতে পারে। 26 নম্বর দেখো মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তো মুক্তিযুদ্ধ নিয়ে খুব বেশি মানে তোমাদের যে প্রশ্ন হবে এমনটা না, দেখবা 2টা একটা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ আরও যে বিষয়গুলো আছে। এবার আবার প্রশ্নের একটু প্যাটার্নটা চেঞ্জ হইতে পারে, দেখা গেল যে আমাদের তাজউদ্দিন আহমেদকে নিয়ে প্রশ্ন হইতে পারে, ঠিক আছে, কারণ ওনার অবদানও কিন্তু কম না, তো এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখবা। তারপরে কি দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, ঠিক আছে, বা বিভিন্ন মুক্তিযুদ্ধ নিয়ে যেগুলো লেখা হয়েছে ওইগুলা মাস্ট এটা থেকে প্রশ্ন আসবে, তো এইগুলো মাথায় রেখো। তারপরে উন্নয়ন পরিকল্পনা, ঠিক আছে, আমাদের উন্নয়ন পরিকল্পনা যেগুলো ছিল এইগুলা সম্পর্কেও ভালো ধারণা রাখতে হবে, ওইগুলো থেকেও প্রশ্ন করা হয়। আমরা যখন প্রশ্ন সলভ করবো তখন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। 29 নম্বর দেখো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা, তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ মুক্তিযুদ্ধ রিলেটেড দেখো অনেক প্রশ্ন করা হইতো, এত থাকবে না, কমে যাবে বাট থাকবে। ওকে,
তারপরে কি দেখো 30 নম্বর হচ্ছে ইংরেজি সাহিত্যের রচনা, মানে ইংলিশ লিটারেচার যখন তুমি পড়বা ওই জায়গাতে কে কোন পিরিয়ডের কবি বা এই বইটা কোন পিরিয়ডে লেখা হয়েছে এই বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়। তো এই 30টা টপিক থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়েছিল এবং তোমাদের আগের যে মানে ইয়াগুলো আছে সেইগুলা হচ্ছে মানে আমি তোমাদেরকে সুন্দর করে দেখায় দিছি, ঠিক আছে। তো তোমরা আমি এমনভাবেই দিছি যাতে করে তোমরা স্ক্রিনশট নেওয়ার একটা করে সময় পাও, তোমরা সুন্দর করে স্ক্রিনশট নেবা বা একটা করে লিস্ট করতে পারো, যে অ্যানালাইসিস বুক নামে একটা লিস্ট করতে পারো, ঠিক আছে। আর এই তাইলে তোমরা হচ্ছে বুঝতে পারবা যে তোমার কোন টপিকটা পড়া হচ্ছে বা তুমি যেখানেই কোচিং করো তোমাকে পড়াচ্ছে কি না। আদৌ বাংলাদেশে আসলে সমস্যা কোথায়, যে অধিকাংশ কোচিং আসলে এইভাবে অ্যানালাইসিস করে পড়ায় না, যার কারণে অনেক পড়ায় বাট আসল পড়াটা পড়াইতে ভুলে যায়। তো এই জন্য আসলে মাথায় রাখবা এই বিষয়গুলো, ওকে। তো এটাই মোটামুটি কথাবার্তা। এখন তোমরা যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমরা ব্যাচটা শুরু করব হইলে তোমরা সব কিছু জানতে পারবা। যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাইলে এই যে আমাদের একটা আছে, এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই যে এটা হচ্ছে আমার নাম্বার। এটা আমাদের সেকেন্ড টাইমারদের জন্য ব্যাচ চলতেছে, তাদের জন্য একটা ব্যানার তৈরি করা হয়েছিল 01780647899। এইটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদেরকে বিস্তারিত জানাই দেবো। আর ঢাবির ব্যাচ হয়তো বা আমরা শুরু করতে পারি, যদি করি তোমরাই আমাদের প্রথম ব্যাচ হবা এবং আশা করছি তোমাদেরকে আমরা খুব ভালোভাবে পড়াইতে পারবো, কারণ সেকেন্ড টাইমারদের যারা খুব স্যাটিসফাইড করতে পারে ফার্স্ট টাইমারদের তারা ইজিলি স্যাটিসফাইড করতে পারবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাইলে তোমরা একটা লাইক দিতে পারো ভিডিওটাতে, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা এরকম অ্যানালাইটিক্যাল ভিডিও আরও দেখব। এটা আমরা সলভ করলাম 2023-24 প্রশ্ন, ঠিক আছে, 23-24 প্রশ্ন, তোমাদের লাস্ট ইয়ারের প্রশ্ন। আমি চেষ্টা করব তোমাদের এমসিইউগুলার পাশাপাশি এরপরে রিটেনগুলো দেওয়া, আগে এমসিইউগুলার অ্যানালাইসিস করব, তারপরে রিটেনের অ্যানালাইসিস করব, তাইলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, যে তোমাদের কোন কোন জায়গাগুলো থেকে কীভাবে পড়তে হবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।